প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের ন্যায় আবারও করোনার বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আমাদের দেশে করোনার তৃতীয় ঢেউ এখন চলছে এবং করোনা পরিস্থিতি দিন দিন আরও বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এখন আমাদের এই অনলাইন ক্লাস দয়াময় অসীম আল্লাহ তাআলা যে কবে এই পরিস্থিতি থেকে আমাদের রেহাই দেবেন এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি এই পরিস্থিতি থেকে যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পেতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠান আবার যেন আগের মতো এরকম চালু থাকে, এটা আল্লাহর কাছে দোয়া করি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু সেলিম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, নলতা আসেনা মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিচিতি। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, পঞ্চম অধ্যায়। আমাদের আজকে আলোচ্য বিষয় প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই অধ্যায়ের মাধ্যমে তোমরা জানতে পারবে প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য সমূহ তোমরা বর্ণনা করতে পারবে। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য সমূহ। আমরা জানি ব্যবসা বাণিজ্যের ক্রমবর্ধমান প্রসারের ফলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্যবসা জগতে আশীর্বাদ হিসাবে যে ব্যবসা সংগঠন জন্ম হয় তার নাম হচ্ছে ব্যবসা যৌথ মূলধনী ব্যবসা। এই ব্যবসা মূলত দুই ধরনের, দুই প্রকার, যথা প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি। উভয় ব্যবসা আইন সৃষ্ট, আইনের দ্বারা গঠিত। শেয়ার মালিকদের দায় সীমাবদ্ধ। উভয়ের ক্ষেত্রে কিছু মিল থাকলেও কতিপয় ক্ষেত্রে পার্থক্য রয়ে গেছে। আমরা সেই পার্থক্যগুলো আমরা খুঁজে বার করব। প্রথমে যে শিরোনাম, নাম, গঠন, নাম। প্রথমে আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম যে গঠন। প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত এটা আইন সৃষ্ট, এটা আইনের আনুষ্ঠানিকতা কম, আইনের মাধ্যমে সৃষ্টি হয় কিন্তু আইনের ঝামেলা কম, বিধায় এটা সহজে এটা গঠন করা যায়, তুলনামূলক গঠন করাটা সহজ। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অধিক আইনের আনুষ্ঠানিকতা এখানে পালন করতে হয়। এই জন্য এর গঠন কিছুটা জটিল, পাবলিক লিমিটেড কোম্পানি গঠন। তারপর যেটা নাম, এরূপ কোম্পানির নামের সাথে প্রাইভেট কথাটি যুক্ত করতে হয়, প্রাইভেট লিমিটেড এটা যুক্ত করতে হয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির নামের সাথে পাবলিক লিমিটেড কথাটি যুক্ত করার বাধ্যবাধকতা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে দিতেও পারে, নাও দিতেও পারে।
নামের ক্ষেত্রে। তাহলে নামের ক্ষেত্রে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে যে পার্থক্য আছে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে অবশ্যই প্রাইভেট লিমিটেড কথাটি উল্লেখ করতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা যুক্ত করার বাধ্যবাধকতা এটা নেই। সদস্য সংখ্যা, এই ক্ষেত্রে সর্বনিম্ন প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, ঊর্ধ্বে 50 জন, সর্বোচ্চ 50 জন সদস্য সংখ্যা। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ তার শেয়ার দ্বারা সীমাবদ্ধ, সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যার ক্ষেত্রে আমরা পার্থক্য দেখছি। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন আর এর সদস্য সংখ্যা সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কার্য শুরু, কার্য শুরু কখন শুরু করতে পারে এই 2 ব্যবসা সংগঠন? সাধারণত নিবন্ধনপত্র পাওয়ার পরেই প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্য শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার পরেই কেবল এই কোম্পানির কাজ শুরু করতে পারে। নিবন্ধন পাওয়ার পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্য শুরু করতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানি কার্য শুরু করার জন্য নিবন্ধন অফিস থেকে কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, তারপর সে কার্য শুরু করতে পারে। তারপর যেটা বিবরণপত্র, এক্ষেত্রে বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করা বা প্রকাশের কোনো প্রয়োজন হয় না প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোনো বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করার কোনো প্রয়োজন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির এক্ষেত্রে বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করে এবং তা নিবন্ধনের কাছে নিবন্ধক, যিনি নিবন্ধন থাকবেন নিবন্ধক, এই নিবন্ধকের কাছে অবশ্যই এটা জমা দিতে হবে। এই বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি এটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধকের কাছে অবশ্যই এটা জমা দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা পার্থক্য দেখছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির বিবরণপত্র প্রকাশের প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি এই বিবরণপত্র প্রচার করতে হয়, প্রকাশ করতে হয় এবং এক কপি তা নিবন্ধকের কাছে জমা দিতে হয়। শেয়ার বিক্রয়, শেয়ার শেয়ার বিক্রয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় করার প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটা পার্থক্য আমরা দেখছি যে শেয়ার বিক্রয় প্রাইভেট লিমিটেড শেয়ার বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে শেয়ার বিক্রয়ের জন্য বিবরণপত্রের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে হবে। মূলধন, এইরূপ কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না। কোম্পানির জন্য যে মূলধন দরকার
এটা তাদেরকে সংগ্রহ করতে হয় না প্রাইভেট লিমিটেড কোম্পানিকে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বন্টন কার্য আরম্ভের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করা আবশ্যক। এক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বন্টন ও কার্য আরম্ভের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করা আবশ্যক। আর এইরূপ কোম্পানির ক্ষেত্রে মূলধনের পরিমাণ তুলনামূলক কম থাকে, কম, যেগুলো সদস্য সংখ্যা কম, এই জন্য মূলধনও কম। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের পরিমাণ তুলনামূলক বেশি, এর সদস্য সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে মূলধনও বেশি। প্রবর্তকের সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি গঠনের জন্য প্রবর্তক বা উদ্যোক্তা ফাউন্ডার প্রয়োজন হয়। দুইজন প্রবর্তক বা দুইজন উদ্যোক্তার প্রয়োজন হয় এক্ষেত্রে। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে কোম্পানি গঠনের জন্য কমপক্ষে 7 জন প্রবর্তক বা উদ্যোক্তার প্রয়োজন হয়, কমপক্ষে 7 জন। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এদের মধ্যে পার্থক্য। প্রবর্তকের বা উদ্যোক্তাদের সংখ্যার ক্ষেত্রে সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তকের সংখ্যা 2 জন প্রয়োজন হয় এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন উদ্যোক্তার প্রয়োজন হয়। পরিচালকের সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকলেই চলে, সর্বনিম্ন 2 জন। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে পারে, সর্বনিম্ন 3 জন। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন পরিচালক থাকলে চলে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে হয়, সর্বনিম্ন। পরিচালনা পর্ষদ গঠন। পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয় না। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক গঠনের জন্য যেমন সদস্য নিয়ে কোনো ভোটাভুটি বা আনুষ্ঠানিকতার প্রয়োজন এখানে হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার মালিকদের নিয়ে সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটে এখানে পরিচালক পর্ষদ গঠন করা হয়। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হয়। তাহলে আমরা এক্ষেত্রে আমরা 2 শ্রেণীর শেয়ারের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। যে পরিচালক ব্যবসার মধ্যে পার্থক্য দেখছে যে পরিচালক পর্ষদ এখানে আনুষ্ঠানিক গঠনের জন্য আনুষ্ঠানিকতা পালন করা হয় না পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, কিন্তু প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পরিচালক নির্বাচনের জন্য শেয়ার মালিকদের সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই পরিচালক পর্ষদ গঠন করা হয়। পরিচালকদের অবসর গ্রহণ। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকদের বাধ্যতামূলক অবসর গ্রহণের কোনো নিয়ম নেই, যে তাদেরকে বাধ্য করা হয় অবসর গ্রহণের জন্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকদের অবসর গ্রহণের জন্য কোনো বাধ্যকতা নেই, এখানে বাধ্য করা হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যার কমপক্ষে 1/3 বাধ্যতামূলক অবসর গ্রহণের নিয়ম রয়েছে। যা পরিচালক থাকবে তার 1/3 বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণের এখানে নিয়ম আছে। বিধিবদ্ধ সভা ও বিবরণী। বিধিবদ্ধ সভা, যে সভাটা আইনসম্মতভাবে করতে হয়। এক্ষেত্রে কোম্পানি নিবন্ধনের পর বিধিবদ্ধ সভা আহ্বান, বিধিবদ্ধ সভা বিবরণী প্রস্তুত ও তা নিবন্ধকের কাছে জমাদান প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। বিধিবদ্ধ সভা করা, এটা আহ্বান করা, বিবরণী প্রস্তুত এবং ওই নিবন্ধন সভার যাবতীয় বিষয় নিবন্ধকের কাছে জমা দেওয়া এটা বাধ্যতামূলক নয়।
কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা বিধিবদ্ধ সভা আহ্বান এবং উক্ত সভার বিবরণী প্রস্তুত করে তার এক কপি নিবন্ধকের কাছে জমা দেওয়া এটা আবশ্যক। তাহলে এক্ষেত্রে আমরা পার্থক্য দেখতে পারছি দুই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। হিসাব নিরীক্ষা, এক্ষেত্রে সনদপ্রাপ্ত হিসাবরক্ষক নিয়ে হিসাব নিরীক্ষা বাধ্যতামূলক নয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে রেজিস্ট্রার নিরীক্ষক, সনদপ্রাপ্ত নিরীক্ষক দ্বারা এখানে হিসাব নিরীক্ষক করা বাধ্যতামূলক নয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এখানে সনদপ্রাপ্ত হিসাবরক্ষক নিয়ে হিসাবপত্র নিরীক্ষণ করা বাধ্যতামূলক। অবশ্যই এখানে সনদপ্রাপ্ত নিরীক্ষক দ্বারা এই হিসাব নিরীক্ষা করতে হবে, এটা আবশ্যক। ঋণপত্র, প্রাইভেট লিমিটেড কোম্পানির ঋণ ইস্যু করতে পারে না, তারা শেয়ার বিক্রয় করতে পারে না, আবার ঋণপত্র ইস্যু করতে পারে না, এটা প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা ঋণ ইস্যুর মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করতে পারে। তাদের যখন অর্থের প্রয়োজন হয় তখন তারা ঋণপত্র ইস্যু করে এই কারবারের অর্থ সংগ্রহ করতে পারে। এটার মধ্যেও পার্থক্য আমরা দেখছি দুই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। তারপর শেয়ার হস্তান্তর যোগ্যতা, হস্তান্তর আমরা দেখতে পাই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে তারা শেয়ার বিক্রয় করতে পারে না, ঋণপত্র করতে পারে না, ইস্যু করতে পারে না, তারা শেয়ার হস্তান্তর করা যায় না। এক্ষেত্রে কোম্পানির শেয়ার অবাধে এটা হস্তান্তর করা যায় না প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার অবাধে যে কোনো সময় এটা হস্তান্তর করতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমরা দুই ধরনের কারবার, যৌথপদ্ধতি কারবারে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি যৌথপদ্ধতি ব্যবসা সংগঠনের দুটি ধরন, উভয় আইনসৃষ্ট প্রতিষ্ঠান হলো এদের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণের নানা দিক পার্থক্য আমরা দেখলাম এত সময়। তবু এই দুই ধরনের কোম্পানি নিজের সক্রিয় বজায় রেখে দেশ বিদেশে অত্যন্ত দক্ষতার সাথে, সফলতার সাথে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত, এবং বিশ্বের বুকে এখন সাফল্যের সাথে এই দুই প্রতিষ্ঠান টিকে আছে। আমরা যে আজকে আলোচনা করলাম প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে, তোমরা যে 5টি পার্থক্য তোমরা লেখো, সবাই আশা করে লিখতে পারবে এই আলোচনা থেকে। আমরা যে আজকে আলোচনা করলাম ক্লাসে, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে দেখবে, পাঠ্যগুলো পড়ে আসবে, আমরা এটা পরীক্ষা নেব আগামীতে। যে বইগুলো থেকে আমরা আলোচনা করলাম সেই বইগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, শরীফুল ইসলাম হজরত আলী, ডক্টর বিপ্লব কুমার মজুমদার, আব্দুল মোমিন, গোলাম বাংলা ও শামসুল ইসলাম আর মোহাম্মদ খালেকুজ্জামান, এই বইগুলো থেকে তোমরা এই আলোচনাগুলো দেখতে পাবে। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।